আমরা পড়ছি ভারতের সংবিধান 17 নম্বর পার্ট এটা। ভারতীয় সংবিধান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো কি হতে পারে সেইগুলো আলোচনা করছি। এভাবে আমরা ভারতীয় সংবিধানকে শেষ করার চেষ্টা করছি। তো দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে কোশ্চেনগুলো কি আছে। আজকের ভিডিওর প্রথম কোশ্চেন হচ্ছে প্রধানমন্ত্রীর কমপক্ষে বয়স কত হবে। তাহলে ভারতের প্রধানমন্ত্রী হওয়া যায় 25 বছর বয়স কমসে কম হতে হবে। প্রধানমন্ত্রী 5 বছর কার্যকাল সমাপ্তির আগেই অপসারিত হতে পারেন। প্রধানমন্ত্রীর কার্যকালের সময় হচ্ছে 5 বছর। একবার তিনি প্রধানমন্ত্রী হলে, নির্বাচিত হলে 5 বছর তার কার্যকালের মেয়াদ। ওকে, কিন্তু এই 5 বছরের আগে তিনি অপসারিত হতে পারেন কোন ক্ষেত্রে? না, লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন যদি তিনি হারান। মানে লোকসভাতে মোট যতগুলো সিট আছে তার মধ্যে থেকে যতজন নির্বাচন হলো, 543 জন নির্বাচিত সদস্য আছে, তার মধ্যে থেকে যিনি প্রধানমন্ত্রী তিনি ধরো 350টি সদস্য নিয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। তার মানে লোকসভার যতজন সদস্য আছে সব থেকে বেশি সমর্থন কার আছে? না, যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তার দলের 350 জন সদস্যের কমসে কম সমর্থন রয়েছেন। কমসে কম 350 জন সদস্যের সমর্থন রয়েছে নিশ্চয়ই। দেখা যাবে যখন ভোটাভুটি হলো, দেখা গেল কোনো বিরোধী সে তার সুযোগ বুঝে অনাস্থা প্রস্তাব আনলো, তখন হবে ভোটাভুটি। ভোটাভুটিতে প্রধানমন্ত্রী 350টা পেলেন না, তিনি 100 জনের সাপোর্ট পেলেন। তার মানে তো অ্যাকচুয়ালি তিনি যতজন তার নিজের দল থেকে সদস্য আছে সেখান থেকেও তিনি সাপোর্ট পেলেন না। তার মানে তিনি সমর্থন হারালেন, সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন হারালেন। তার মানে তিনি আর প্রধানমন্ত্রী থাকবেন না। সেটা 5 বছরের আগে হতে পারে, অর্থাৎ তিনি প্রধানমন্ত্রী পদে আছেন 1 বছর, আরও 4 বছর বাকি আছে, কিন্তু অনাস্থা প্রস্তাবে তিনি হেরে গেলেন। তাহলে তাকে প্রধানমন্ত্রী পদ ছাড়তে হবে। অর্থাৎ সরকারের বিরুদ্ধে বিরোধীদের উত্থাপিত অনাস্থা প্রস্তাব লোকসভায় পাশ হলে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা দুটোকেই কিন্তু পদত্যাগ করতে হবে। তাহলে শুধু প্রধানমন্ত্রী নয়, তার মন্ত্রিসভা যতজন আছে সবাইকে পদত্যাগ করতে হবে। তাহলে বহুত ডেঞ্জার ব্যাপার। প্রধানমন্ত্রী কোনোভাবে পদত্যাগ করলেন, সময়কাল অতিবাহিত হওয়ার পরে, অর্থাৎ তার নির্দিষ্ট 5 বছর যেটা ছিল সেটার পরে, অথবা তারও আগে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে, তাহলে তিনি পদত্যাগপত্র কার কাছে পেশ করবেন? কোশ্চেন, পদত্যাগপত্র কার কাছে জমা দেবেন? তিনি হলেন রাষ্ট্রপতি। আমৃত্যু একটানা সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রী ছিলেন, মৃত্যু পর্যন্ত যতদিন বেঁচে ছিলেন ততদিন, এবং একটানা সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, যতদিন না পর্যন্ত তিনি মারা গেছিলেন ততদিন পর্যন্ত ছিলেন, এবং সবচেয়ে বেশি দিন ছিলেন, এটা হচ্ছে 17 বছর। রাশিয়ার তাসখণ্ডে কর্মরত অবস্থায় মারা যান ভারতের কোন প্রধানমন্ত্রী? উত্তর হবে লাল বাহাদুর শাস্ত্রী। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন ইন্দিরা গান্ধী। রাজ্যসভা থেকে মনোনীত প্রথম প্রধানমন্ত্রী, দেখো সাধারণত লোকসভা থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হন, কিন্তু রাজ্যসভা থেকেও হতে পারেন। রাজ্যসভা থেকে মনোনীত প্রথম প্রধানমন্ত্রী কে হয়েছিলেন? তিনি কিন্তু এই ইন্দিরা গান্ধী। অর্থাৎ প্রথম যদি মহিলা প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করা হয়, উত্তর হবে ইন্দিরা গান্ধী। রাজ্যসভা থেকে মনোনীত প্রথম প্রধানমন্ত্রী তিনিও কিন্তু ইন্দিরা গান্ধী। প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী কে ছিলেন? যিনি কংগ্রেস থেকে নির্বাচিত হননি, অন্য কোনো দল থেকে হয়েছিলেন। তো দীর্ঘদিন কংগ্রেস প্রধানমন্ত্রী ছিলেন, তো কংগ্রেস দল থেকে দীর্ঘদিন প্রধানমন্ত্রী হয়েছিলেন। এবারে প্রথম কংগ্রেস থেকে হননি, মানে অকংগ্রেসী প্রধানমন্ত্রী কে ছিলেন? মোরারজি দেশাই। কে ছিলেন? মোরারজি দেশাই। তিনি জনতা দল থেকে নির্বাচিত হয়েছিলেন, এবং তার সঙ্গে আরও কিছু তকমা এখানে জুড়ে যায়। তিনি ছিলেন প্রবীণতম প্রধানমন্ত্রী, অর্থাৎ সবচেয়ে বেশি বয়সের প্রধানমন্ত্রী এই মোরারজি দেশাই। প্রধানমন্ত্রীর পদ থেকে প্রথম পদত্যাগও করেন তিনি। একমাত্র ভারতীয় রাজনীতিবিদ যিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন পাওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানের সর্বোচ্চ অসামরিক সম্মান নিশান ই ইমতিয়াজ উভয় সম্মানেই ভূষিত হয়েছিলেন, তিনি এই প্রধানমন্ত্রী মোরারজি দেশাই। যে প্রধানমন্ত্রী একদিনও সংসদে যাননি তিনি হলেন চৌধুরী চরণ সিং। একদিনও তিনি সংসদে যাননি, পার্লামেন্টে উপস্থিত হননি প্রধানমন্ত্রী হওয়ার পর। ভারতের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী, অর্থাৎ সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হয়েছিলেন রাজীব গান্ধী। সর্বপ্রথম অনাস্থা প্রস্তাবে হেরে, এই যে অনাস্থা প্রস্তাব এতক্ষণ দেখলাম আমরা, নিজের দল থেকেও সাপোর্ট হারানো, এই যে অনাস্থা প্রস্তাবে হেরে যাওয়া প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন, অনাস্থা প্রস্তাবেও হারলেন, দিয়ে প্রধানমন্ত্রী পদ থেকে প্রথম পদত্যাগ যিনি করেছিলেন তার নাম হচ্ছে বিশ্বনাথ প্রতাপ সিং। অর্থাৎ
তার মানে বোঝা যাচ্ছে নিজের দল থেকেও তিনি সাপোর্ট পাননি। তিনি হলেন প্রথম সেই প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিং, যিনি সর্বপ্রথম অনাস্থা প্রস্তাবে হেরে যান। প্রথম দক্ষিণ ভারত থেকে নির্বাচিত প্রধানমন্ত্রী, সাউথ ইন্ডিয়া থেকে প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী হলেন পিভি নরসিংহা রাও। রাজ্যসভা থেকে মনোনীত প্রথম শিখ সম্প্রদায়ের প্রধানমন্ত্রী কে ছিলেন? রাজ্যসভা থেকে মনোনীত প্রথম শিখ সম্প্রদায়ের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। রাজ্যসভা থেকে প্রথম যিনি হয়েছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, কিন্তু রাজ্যসভা থেকে প্রথম শিখ সম্প্রদায়ের যে প্রধানমন্ত্রী তিনি হলেন ডক্টর মনমোহন সিং। নীতি আয়োগের সভাপতিত্ব করেন কে? না, যিনি ভারতের প্রধানমন্ত্রী থাকবেন তিনি নীতি আয়োগের সভাপতিত্ব করবেন। তার মানে বর্তমানে নীতি আয়োগের সভাপতিত্ব করছেন কে? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা পদাধিকার বলে কেন বলা হয়েছে? কেন কি যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনিই তো নীতি আয়োগের সভাপতিত্ব করবেন। নীতি আয়োগের পূর্ব নামটা কি ছিল? পূর্বে এর নাম ছিল পরিকল্পনা কমিশন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, প্রধানমন্ত্রী অনাস্থা প্রস্তাবে ভোট দিতে পারেন না। এই যে অনাস্থা প্রস্তাব যখন আসে তখন ভোটাভুটি যে হয়, প্রধানমন্ত্রী অনাস্থা প্রস্তাবে ভোট দিতে পারেন না কারা? প্রধানমন্ত্রীর অনাস্থা প্রস্তাবে ভোট দিতে পারেন না রাজ্যসভার সদস্যরা। ওকে, রাজ্যসভা থেকে যারা সদস্য হন তারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যখন অনাস্থা প্রস্তাব আনা হয় সেখানে ভোটাভুটি করতে পারেন না। প্রধানমন্ত্রী যেসব পদের প্রধান, যেসব পদগুলির প্রধান বা প্রতিনিধিত্ব করেন সেই পদগুলি কি কি? জাতীয় উন্নয়ন পর্ষদের প্রধান প্রধানমন্ত্রী থাকেন, ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিলের প্রধান প্রধানমন্ত্রী থাকেন, জাতীয় সুরক্ষা পর্ষদের প্রধান প্রধানমন্ত্রী থাকেন। দলত্যাগ বিরোধী বিল এটি পাস হয় কবে? কোন প্রধানমন্ত্রীর সময়? না, রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন দলত্যাগ বিরোধী বিল পাস হয়েছিল। ভারতের অর্থনৈতিক উদারীকরণের জনক বলা হতে পারে, বলা যেতে পারে কোন প্রধানমন্ত্রীকে? পিভি নরসিংহা রাও। ভারতের প্রথম পঞ্চায়েতি ব্যবস্থার প্রবর্তন হয় কবে? রাজস্থানে। প্রথম পঞ্চায়েতি ব্যবস্থার প্রবর্তন হয় রাজস্থানে এবং সাল যদি জিজ্ঞাসা করা হয় সেটা হচ্ছে 1959। তখন প্রধানমন্ত্রী পদে কে ছিলেন? যখন পঞ্চায়েতি ব্যবস্থার প্রবর্তন হয় তখন জওহরলাল নেহরু ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। এখনো পর্যন্ত ভারতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে কতবার? এটা আলোচনা করে নেওয়া হয়েছে অলরেডি। 3বার। উত্তর হবে 3বার। উপপ্রধানমন্ত্রী হতে গেলে লোকসভা ও রাজ্যসভার যে কোনো একটির সদস্য হতে হবে। মনে রাখতে হবে, উপপ্রধানমন্ত্রী যদি তুমি হতে চাও তাহলে তুমি লোকসভা থেকে অথবা রাজ্যসভা থেকে যে কোনো একটা জায়গা থেকে তোমাকে জিতে আসতে হবে ভোটাভুটির মাধ্যমে। তার মানে বলতে চাইছে লোকসভা বা রাজ্যসভার যে কোনো একটি সদস্য হলেই তুমি উপপ্রধানমন্ত্রী পদে আবেদন করতে পারো বা তুমি উপপ্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। ভারতীয় সংবিধানে উপপ্রধানমন্ত্রী পদের কোনো উল্লেখ নেই। তাহলে উপপ্রধানমন্ত্রী হতে গেলে লোকসভা ও রাজ্যসভার যে কোনো একটি সদস্য কমসে কম হতে হবে। ভারতীয় সংবিধানে উপপ্রধানমন্ত্রীর পদের কোনো উল্লেখ আছে কি? না, উপপ্রধানমন্ত্রীর কথা ভারতীয় সংবিধানে লেখা নেই। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? না, সর্দার বল্লভভাই প্যাটেল। লোকসভার কার্য পরিচালনার ভার ন্যস্ত থাকে কার উপরে? লোকসভার কার্য পরিচালনার দায়িত্ব আছে লোকসভার অধ্যক্ষ বা স্পিকার। ওকে, লোকসভার ভোটাভুটির সময় ভোট দেন না কে? লোকসভায় যখনই ভোটাভুটি হয় তখন ভোট দেন না একজনই ব্যক্তি, তিনি হলেন স্পিকার। অর্থাৎ লোকসভার সদস্য হয়েও তিনি ভোট দেন না। কে? লোকসভার স্পিকার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা 25টি কোশ্চেন দেখে ফেললাম আজকের ভিডিওতেও। তো এভাবে আমরা ভারতীয় সংবিধানকে পুরোপুরি শেষ করার চেষ্টা করছি। তো অতি অল্প সময়ের মধ্যে যদি পুরো ভারতীয় সংবিধানের জিসটাকে পড়ে নিতে চাও তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওকে লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।